নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার। গল্পটা একটু অন্যরকম, একটু গা ছমছমে, আবার ভীষণ ভালোবাসার। এই ধরনের গল্প আমরা সচরাচর শুনি না, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের এক চরম সত্য। আপনাদের এই গল্পটা ভালো লাগবে আশা করি। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার। গল্পটা একটু অন্যরকম, একটু গা ছমছমে, আবার ভীষণ ভালোবাসার। এই ধরনের গল্প আমরা সচরাচর শুনি না, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের এক চরম সত্য। আপনাদের এই গল্পটা ভালো লাগবে আশা করি। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অনন্যা, বয়স ৩৫। জীবনটা প্রায় এক ছাঁচে ঢালা। স্বামী, ছেলে, সংসার, এই নিয়েই আমার জগৎ। স্বামী রাহুল কর্মসূত্রে প্রায় বাইরে থাকে। ছেলে অরিত্র সবেমাত্র ১৬ই পা দিয়েছে, ক্লাস 11-এ পড়ে। আমার বন্ধু বলতে তেমন কেউ নেই। আমার সবটুকু জুড়ে আছে শুধু অরিত্র আর রাহুল। কিন্তু ইদানিং আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যা আমাকে প্রতিনিয়ত এক গভীর টানাপোড়েনের মধ্যে ঠেলে দিচ্ছে। এই অধ্যায়ের নায়িকা আমি, আর অন্য নায়ক সে আমার মায়ের বন্ধু রঞ্জনদা। রঞ্জনদা আমার মায়ের ছোটবেলার বন্ধু। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে তার আসা যাওয়া। মায়ের সঙ্গে তার একটা গভীর বন্ধুত্ব ছিল, সেটা আমি ছোটবেলায় বুঝতাম না। বড় হওয়ার পর বুঝলাম সে এক অন্য রকম টান, কিন্তু সেই টান ছিল মায়ের। আমি যখন ছোট ছিলাম, রঞ্জনদা আমার কাছে ছিলেন এক বয়স্ক গম্ভীর আঙ্কেল। তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। অরিত্র যখন ছোট ছিল তখন রঞ্জনদা আমাদের বাড়িতে প্রায়ই আসতেন, মায়ের সঙ্গে গল্প করতেন, অরিত্রের পড়াশোনা নিয়ে খোঁজ নিতেন। আমি তখন এসব সাধারণ চোখে দেখতাম। কিন্তু যখন অরিত্র একটু বড় হল, তখন থেকেই আমার মনে অন্য রকম অনুভূতি হতে শুরু করল। রঞ্জনদার চাহনি, তার কথা বলার ভঙ্গি, সবকিছুই যেন আমার মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত। কিন্তু আমি নিজেকে বোঝাতাম এগুলো সব আমার মনের ভুল। রঞ্জনদা তো আমার মায়ের বন্ধু, আমার বাবার মতো। তার প্রতি আমার অন্যরকম ভাবনার কোনো মানেই হয় না। কিন্তু মন কি সবসময় যুক্তি মানে? অরিত্রীর জন্মের পর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। অনেক দিন পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন। সেই সময় রঞ্জনদাই সব দায়িত্ব নিয়েছিলেন। তিনি মায়ের দেখাশোনা করতেন, আমাদের খেয়াল রাখতেন। সেই সময়ই হয়তো অরিত্রের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল। অরিত্রও রঞ্জনদাকে খুব ভালোবাসত। রঞ্জনদাও অরিত্রের প্রতি এক অন্যরকম টান অনুভব করতেন। আমি তখন এইসব স্বাভাবিক বলেই মনে করতাম। বছর ঘুরতে ঘুরতে অরিত্র এখন ১৬য়। হরমোনের খেলা শুরু হয়েছে। ছেলেটা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে রাতের বেলা তার ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসত। আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো ঘুমের মধ্যে কিছু দেখে ভয় পাচ্ছে। কিন্তু একদিন মাঝরাতে আমি হঠাৎ উঠে দেখি অরিত্রের ঘর থেকে চাপা হাসির শব্দ আসছে। আমি অবাক হয়ে দরজার ফুটো দিয়ে দেখি রঞ্জনদা অরিত্রের ঘরে। তারা দুজনে পাশাপাশি বসে আছে। আমার বুকের ভেতরটা থুক করে উঠল। ঠিক কী হচ্ছে বুঝতে পারছিলাম না। আমি আস্তে করে দরজাটা খুলতেই দুজনেই চমকে উঠল। রঞ্জনদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, অরিত্রও যেন ভয়ে জমে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এখানে? এত রাতে তোমরা কি করছো? রঞ্জনদা কোনো মতে সামলে নিয়ে বললেন, কিছু না অনন্যা, অরিত্রের একটু মন খারাপ ছিল, তাই ওর সঙ্গে গল্প করছিলাম। আমি সেদিন কিছু বললাম না, কিন্তু আমার মনে সন্দেহটা দানা বাঁধতে শুরু করল। এরপর থেকে রঞ্জনদার আসা যাওয়া একটু কমে গেল, কিন্তু যখনই আসতেন আমার চোখে চোখ পড়লেই তার চাহনিটা কেমন যেন বদলে যেত। সেখানে আমি দেখতে পেতাম এক অব্যক্ত আকর্ষণ। তিনি যখন কথা বলতেন, আমার দিকে তাকিয়ে থাকলে মনে হতো তিনি যেন আমার মনের সব কথা পড়ে ফেলছেন। আর আমিও তার দিকে তাকালে এক অমোঘ টান অনুভব করতাম। এই টান কি শুধুমাত্র শারীরিক নাকি মনের, বুঝতে পারছিলাম না। একদিন রাহুল বাড়ির বাইরে ছিল, অরিত্রও তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। আমি একা বাড়িতে বসেছিলাম। এমন সময় দরজায় কড়া নাড়ল। তাকিয়ে দেখি রঞ্জনদা। আমার বুকটা ধুক করে উঠল। এত রাতে তার আসার কারণ কি? তিনি বললেন, অরিত্রের কি খবর? ওর তো আসার কথা ছিল আজ, তাই একটু দেখতে এলাম। আমি বললাম, ও বন্ধুদের সাথে গেছে, ফিরতে দেরি হবে। রঞ্জনদা বললেন, আমি কি একটু বসতে পারি? তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু আমার মন আমাকে বাধা দিচ্ছিল। আবার অন্যদিক থেকে এক অজানা আকর্ষণ আমাকে টানছিল। আমি তাকে বসতে বললাম। তিনি লিভিং রুমে বসলেন। আমি তার জন্য চা আনতে গেলাম। চা দিতে গিয়ে আমার হাত কাঁপছিল।
তার সামনে বসতেই একটা থমথমে পরিবেশ তৈরি হলো। আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। হঠাৎ রঞ্জনদা আমার দিকে তাকিয়ে বললেন, অনন্যা, তোমার কি কিছু মনে হচ্ছে না? আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে এক গভীর যন্ত্রণা, এক অব্যক্ত আকাঙ্ক্ষা। আমি ফিসফিস করে বললাম, কি মনে হচ্ছে? তিনি ধীর গলায় বললেন, তোমার দিকে তাকালে আমার মনে হয় আমি যেন হারিয়ে যাই। তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। তিনি আমার দিকে এগিয়ে এলেন, তার হাত আমার দিকে বাড়ালেন। আমি সেই হাতটা ধরলাম। তার হাতের উষ্ণতা আমার শরীরে এক বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। তার চোখ দিয়ে আমি যেন এক অন্য পৃথিবীর সন্ধান পেলাম। সেখানে কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, শুধু আছে তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষা। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমাদের ঠোঁট একে অপরের স্পর্শ করল। এ এক নিষিদ্ধ চুম্বন, এ এক অভিশপ্ত প্রেম। কিন্তু এই মুহূর্তে আমার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা যেন উধাও হয়ে গেল। আমি নিজেকে তার হাতে সঁপে দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তার বাহুডোরে আমি যেন পৃথিবীর সব সুখ খুঁজে পেলাম। সেই রাতে নিস্তব্ধ ঘরে দুটি শরীর যেন এক অদৃশ্য চুম্বকে বাধা পড়েছিল। এ প্রেম ছিল সমাজের চোখে অপরাধ, কিন্তু আমাদের কাছে এ ছিল এক অভিশপ্ত স্বর্গ। আমরা জানতাম এই সম্পর্ক আমাদের ধ্বংস করে দেবে, কিন্তু তবুও আমরা একে অপরের সান্নিধ্যে শান্তি খুঁজছিলাম। সেদিন রাতে যা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে ছিল তীব্র আবেগ, ছিল নিষিদ্ধ প্রেমের আনন্দ। আমাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস ছিল একে অপরের প্রতি গভীর আকর্ষণের প্রমাণ। আমি অনুভব করছিলাম আমি এক অজানা সমুদ্রে ডুবে যাচ্ছি, আর সেই সমুদ্রে আমি শান্তি খুঁজছি। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। পরদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন বুকের ভেতরটা আবার ধুকপুক করতে লাগলো। কি করেছি আমি? এই সম্পর্ক কি আমাকে, আমার পরিবারকে ধ্বংস করে দেবে? রঞ্জনদাও যেন আমার মনের কথা বুঝতে পারছিলেন। তার চোখেও ছিল এক গভীর উদ্বেগ। কিন্তু এই নিষিদ্ধ টান যে এত সহজে ছাড়ানো যায় না। তারপর থেকে আমাদের দেখা হতো লুকিয়ে, আড়ালে। প্রতিবারই মনে হতো আজই শেষ, কিন্তু পরের বার আবার আমাদের পথ মিলে যেত। প্রতিবারই মনে হতো এই অনুভূতি আর থাকবে না, কিন্তু তা আরও তীব্র হতো। আমাদের সম্পর্কটা ক্রমশ গভীর হতে লাগলো, আর সেই সঙ্গে বাড়তে লাগলো আমাদের ভয়। একদিন অরিত্র আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি কি রঞ্জনদাকে ভালোবাসো? আমি চমকে উঠলাম। আমার মুখ দিয়ে কথা বেরোলো না। অরিত্র আবার বলল, আমি জানি তোমরা দুজন প্রায়ই লুকিয়ে দেখা করো। রঞ্জনদাও আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমি বুঝতে পারি না তোমাদের এই সম্পর্কটা কি। অরিত্রের কথা শুনে আমার মনে হলো আমি যেন মাটিতে মিশে যাই। আমার সব গোপন কথা অরিত্র জেনে গেছে। আমি কি উত্তর দেব? কিভাবে ওকে বোঝাবো? আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, এই অসমাপ্ত নিষিদ্ধ প্রেম কোথায় গিয়ে থামবে? এই টানাপোড়েন কি আমাকে মুক্তি দেবে, নাকি আরও গভীরে টেনে নিয়ে যাবে? আমি অরিত্রের চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি কি বলবো, কিভাবে সবটা পরিষ্কার করব? আমি কি সত্যি রঞ্জনদাকে ভালোবাসি, নাকি এই সম্পর্কটা কেবলই এক ভুল? এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা ছিল না। আমি কেবল জানতাম আমি এক গভীর আবেগের সমুদ্রে ডুবে যাচ্ছি, আর সেই সমুদ্রে আমি মুক্তি খুঁজছি। এমন সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ। আমি চমকে উঠলাম। কে আসতে পারে এত রাতে? আমি অরিত্রের দিকে তাকিয়ে রইলাম, আর দরজার শব্দটা যেন আমার বুকের থুকপুকানির সঙ্গে তাল মিলিয়ে চলল। আমি জানি না কে দরজার ওপাশে, কিন্তু আমি নিশ্চিত সে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সে কি রঞ্জনদা, নাকি রাহুল, অথবা অন্য কেউ? সেই মুহূর্তে আমার মনে শুধু একটাই প্রশ্ন, এই টানাপোড়েনের শেষ কোথায়?